নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আধুনিক পৃথিবীতে সবকিছুর মূল্য খুবই ঊর্ধ্বমুখী। মূল্যহীন হয়ে পড়েছে শুধু প্রকৃত ভালোবাসা। সেই জন্য আজকের গল্পটা হয়তো অনেকের কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসা কোনোদিনই পৃথিবী থেকে মুছে যাবে না। তা ছিল, আছে এবং থাকবে। এই গল্পটা তাদের জন্য যারা ভালোবাসাকে সারা জীবন বুকে আঁকড়ে বেঁচে থাকে। আজকের গল্পের নাম সেই বৃষ্টির রাতে। লেখক আধুনিক সময়ের একজন খ্যাতনামা লেখক এবং আমারই এলাকার মানুষ, অর্থাৎ বাটানগরের মানুষ, শরণজিৎ চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের গল্প সেই বৃষ্টির রাতে। রিপনের কথা। ভালো ভদ্র মানুষ হওয়ার সমস্যা আছে। কেউ তোমাকে পাত্তা দেবে না। সবাই ভাববে তুমি বোকা, হাঁদা। তোমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবে, অকারণে ছোট করবে, সবার সামনে হ্যাটা আর হেয় করার চেষ্টা করবে। রিপনের সঙ্গেও ঠিক এটাই হয়। সবাই ওকে এমন টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে যে ওকে ঠিক মানুষ বলেই যেন মনে করে না। যতদিন ও নিজের দেশে ছিল ততদিন এটাই হতো ওর সঙ্গে, আর এখন এই প্যারিস শহরে এসেও এটাই হচ্ছে। আজ বিকেল থেকে বৃষ্টি হচ্ছে এখানে। এখন রাত 9টা বাজে। রিপন বেরিয়েছে বাইরে। প্যারিস খুব সুন্দর শহর, আর বৃষ্টি পড়লে এর রূপ যেন আরো খুলে যায়। পরিষ্কার রাস্তার পাশে সুন্দর পাথরে বাঁধানো ফুটপাত, তাতে বড় গাছ। ফুটপাত থেকে সিঁড়ি উঠে গিয়েছে সার দেওয়া বাড়িতে। বাড়ির বারান্দায় টবের সারি, কত রকমের ফুল ফুটে আছে সেখানে। দেখতে এত ভালো লাগে। এমনিতে এমন সময় বেরোয় না রিপন, কিন্তু প্যারিসে রাতে বৃষ্টি পড়লে ও নিজেকে যেন আটকাতে পারে না, বেরিয়ে পড়ে। ওর পাড়ার মোড়ে বুড়ো জনের রুটির দোকান। দোকানের সামনে দুজন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। দুটো ছাতার ফাঁক দিয়ে বুড়ো জনকে দেখা যাচ্ছে। রিপন হাত তুলে মাথা নাড়ল। বুড়ো জনের কোনো প্রতিক্রিয়া হলো না, যেন পাত্তাই দিল না ওকে। রিপন দীর্ঘশ্বাস ফেলল। সবাই ওর সঙ্গে এমন করে। ওর মনে পড়ল মায়ের কথা। মা বলতো, এমন শান্ত ভদ্র হলে হবে না। বিদেশে যাচ্ছিস যা, কিন্তু সেখানেও এমন মিনমিনে হয়ে থাকলে সবাই পায়ের তলায় পিষে মারবে। নিজেরটা বুঝে নিতে শেখ, গলা তুলে কথা বলতে শেখ। এই পৃথিবী শক্তের ভক্ত, নরমের জোর। বুঝলি? বুঝেছে রিপন, কিন্তু বুঝেও যেন কিছু করতে পারে না। ওর আসলে স্কুটারের আধার, তাতে কিছুতেই 16 চাকার ট্রাকের ইঞ্জিন ফিট হবে না। আসলে ছোট থেকেই রিপন এমন নরম সরম, ভালো। কারোর সঙ্গে জোরে কথা বলতে পারে না। কেউ ওর সঙ্গে খারাপ ব্যবহার করলেও ও নিজে কখনো তাকে পাল্টা আঘাত দিয়ে কথা বলে না। স্কুলে পড়ার সময় ওর বন্ধু অংশু ওকে বলতো, শালা তুই মেদামারা মাল, ভদ্রতার আড়ালে নিজের ভীতুপনাকে লুকিয়ে রাখিস, আমি জানি। অংশু ওর খুব ভালো বন্ধু হলেও এটা কিন্তু জানতো না। ও জানতো না যে রিপনের মধ্যেও একটা পাল্টা আঘাত দেওয়ার মতো লোক আছে। কিন্তু তার মানেই যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে তা তো নয়।
পড়াশোনায় ও বরাবর ভালো। এইচএসে 50-এর মধ্যে র্যাঙ্ক ছিল ওর, কিন্তু ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর দিকে যায়নি। ভালো স্টুডেন্টরা যদি গবেষণার কাজে না ঢোকে তাহলে পৃথিবীর উন্নতি হবে কি করে? ফিজিক্স নিয়ে গ্রাজুয়েশন করে ও মাস্টার্স করেছিল, তারপর ফ্রান্সে চলে এসেছিল পিএইচডি করতে। আর এখানেই আলাপ হয়েছিল এমিলিয়ার সঙ্গে, এমিলিয়া বেনোস। ওদের 5 বছরের সম্পর্ক ছিল। জীবনে এই একটাই প্রেম ছিল রিপনের, অত ভালো ও কাউকে বাসেনি। এমিলিয়াকে রোজ একটা করে গন্ধরাজ দিত রিপন। এখানে এক বাংলাদেশি বন্ধুর থেকে সেই গাছের চারাটা ও এনেছিল, নিজের এক ফালি বাগানে ফুটেছিল। খুব তাড়াতাড়ি ফুলও এসেছিল সেই গাছে। সেই ফুলই এমিলিয়াকে দিত রিপন। এখনো সেই গাছে ফুল হয়, কিন্তু এমিলিয়াকে দিতে পারে না আর। পুলিশে আছে এমিলিয়া, কিন্তু রিপনের সঙ্গে আর নেই। এটা যে রিপনকে কি কষ্ট দেয়। ও এমিলিয়াকে দূর থেকে দেখে, এখন কাছে যায় না। গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় এলো রিপন, তারপর সামনে হাঁটতে লাগলো। বৃষ্টি হচ্ছে খুব, রাস্তা আয়নার মতো চকচক করছে। ওই দূরে আলো দিয়ে সাজানো ঝিলমিলে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। ভেজা হাওয়ায় কিসের যেন গন্ধ। এটা কি কোনো ইঙ্গিত, ইশারা? রিপন সেই দিকে হাঁটতে লাগলো। রাস্তা পেরিয়ে এবার ঘাস জমিতে নামলো ও। বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় কিছু টুরিস্ট ঘুরছে। আইফেলকে পিছনে রেখে ছবি তুলছে। টাওয়ারের সামনের রাস্তায় মাটিতে কাপড় পেতে কয়েকজন মানুষ নানা গিফট আইটেম বিক্রি করে। তারা এখন নেই। স্বাভাবিক, এই বৃষ্টিতে তো সব ভিজে যাবে। হঠাৎ ও দেখলো দূরে একটা ছেলে আর মেয়ে একটা বড় গাছ পেরিয়ে ঝোপের দিকে যাচ্ছে। এরাও টুরিস্ট। ও জানে ওই দিক থেকে আইফেল টাওয়ারের বেশ অন্যরকম একটা ভিউ পাওয়া যায়, কিন্তু ওই দিকটা নিরিবিলি। আর এখন এই বৃষ্টিতে তো সেটা আরোই নির্জন হয়ে আছে। রিপন দেখলো দুটো গাঁট্টা গোট্টা লোক একটু দূর থেকে ওই টুরিস্টদের পিছু নিল। প্রমাদ গুণ্য রিপন। প্যারিস পৃথিবীর অন্যতম সুন্দর শহর, কিন্তু এখানে চুরি ছিনতাই পকেটমারির প্রকোপ খুব বেশি। এখানকার মেট্রোয় পর্যন্ত সারাক্ষণ ঘোষণা করা হয় যে সবাই যেন সতর্ক থাকে। রিপন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানে কখনো এখানে সত্যি বিপদ ঘনিয়ে আসে। তবে এটা শুধু প্যারিস বলে নয়, ইউরোপের অনেক সুন্দর শহরে এই সমস্যাটা আছে। রিপন দ্রুত এই ঝোপের দিকে এগোলো, আর কাছে গিয়ে নিমিষের জন্য স্থির হয়ে গেল। যা ভেবেছে তাই। ও দেখলো গাঁট্টা গোট্টা লোক দুটোর একজন একটা টুরিস্ট মেয়েকে পিছন থেকে চেপে ধরে গলার কাছে ছুরি ধরে আছে, আর অন্যজন সঙ্গী ছেলেটার সামনে ছুরি ধরে তার থেকে সব জিনিসপত্র লুট করছে। রিপন চোয়াল শক্ত করলো। আবার এসব হচ্ছে, ওর সামনেই হচ্ছে। ও কি বারবার এসব মেনে নেবে? বারবার শয়তানরা খারাপ কাজ করে পার পেয়ে যাবে? এটা কি ঠিক? রিপনের মধ্যেকার শান্ত ভদ্র মানুষটা আচমকা যেন ছিঁড়ে গেল, আর তার ভিতর থেকে বেরিয়ে এলো রাগী আর সাহসী একজন। ও আশপাশে দেখলো, ওই তো একটা ইট পড়ে আছে। ও দ্রুত সেটা কুড়িয়ে নিল। তারপর দৌড়ে প্রায় উড়ে গিয়ে যে লোকটা মেয়েটাকে ধরেছিল তার মাথায় মারল। কিছু বলার সময় পেল না, লোকটা পড়ে গেল। মারের শব্দে অন্য ছিনতাইকারী লোকটা এবার ঘুরে দাঁড়ালো, কিন্তু রিপন হাওয়ার বেগে গিয়ে তারও মাথা লক্ষ্য করে ইটটা চালালো। মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। লোকটা ভোঁতা শব্দ করে পড়ে গেল মাটিতে। দুটো শরীরই স্থির, অজ্ঞান। রিপন দেখলো ছেলে আর মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে। কি যে হলো সেটা এখনো বুঝতে পারছে না। থাক, পরে বুঝবে। ওর যা করার ও করে দিয়েছে, শাস্তি দিয়েছে শয়তানদের। হাওয়ায় যেন এই বিপদেরই গন্ধ পাচ্ছিল। যাকে এখন এখানে আর থাকার কোনো মানে নেই। বৃষ্টি যেন বাড়লো আরো,
আকাশ ফাটিয়ে বিদ্যুৎ শহরের এ মাথা থেকে ও মাথা অব্দি ছড়িয়ে পড়ল। রিপন দ্রুত সামনের দিকে এগোলো। তারপর বৃষ্টির মধ্যে হারিয়ে গেল নিমেষে। এমিলিয়ার কথা। ঘরে এসে সোফায় বসে দুহাত দিয়ে মুখ ঢাকলো এমিলিয়া। বাইরে বৃষ্টি বেড়েই চলেছে, শব্দ করে বাজ পড়ছে। তার আলোয় প্যারিসের স্কাইলাইনে দূর থেকে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। আজ একটু আগে ওখান থেকেই এলো। আসলে দুজন দুষ্কৃতী ধরা পড়েছে ওখানে। একটা টুরিস্ট কাপলকে লুট করার চেষ্টা করছিল ওরা। তখন কেউ একটা এসে লুটেরাদের মেরে মাথা ফাটিয়ে অজ্ঞান করে দিয়ে গিয়েছে। টুরিস্টরাই পুলিশ ডেকেছিল। অপরাধী দুজনকে প্যারিসের পুলিশ অনেকদিন ধরেই খুঁজছিল। আজ আহত অবস্থায় ধরা পড়েছে। এমিলিয়া মুখের উপর থেকে হাত সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ভাবল, আজ থেকে 2 বছর আগে ওদেরও যদি কেউ এমন করে বাঁচাতে আসতো, তাহলে আজ এভাবে একা থাকতে হতো না এমিলিয়াকে। সেদিন একটু রাতের দিকে আইফেল টাওয়ারের কাছে ঘুরতে গিয়েছিল এমিলিয়া আর রিপন। এমিলিয়া ছুটি ছিল সেদিন, আর সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল। চারিদিক নির্জন হয়ে গিয়েছিল একদম। তার মধ্যে আচমকা জলের ওড়না ভেদ করে ওদের সামনে এসে দাঁড়িয়েছিল দুজন ছিনতাইবাজ। রিপন সবই দিয়ে দিয়েছিল, কোনো ঝামেলা করেনি। এমিলিয়াকেও বলেছিল শান্ত থাকতে, কিন্তু লোক দুটো সব নিয়েও চলে যায়নি। আচমকা এগিয়ে এসে এমিলিয়াকে জড়িয়ে ধরতে গিয়েছিল, ওর সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করছিল। আর তখনই শান্ত নরম রিপন বাধা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল ওদের ওপর। ওদের মধ্যে থেকে একজন সময় নষ্ট না করে রিপনের বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে টেনে দিয়েছিল পেট অব্দি। রিপন স্থির হয়ে গিয়েছিল মুহূর্তের জন্য, তারপর পড়ে গিয়েছিল। লুটেরা দুজন আর না দাঁড়িয়ে পালিয়ে গিয়েছিল দ্রুত। এমিলিয়া পাগলের মতো চিৎকার করছিল, কিন্তু কেউ ছিল না আশপাশে, কেউ আসেনি এগিয়ে। 2 বছর হয়ে গিয়েছে রিপন এই পৃথিবীতে নেই, কিন্তু এমিলিয়ার মনে হয় আজও যেন রিপন ওর কাছেই আছে, যেন রিপন দূর থেকে ওকে লক্ষ্য করছে সারাক্ষণ। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি এমন হয়? আজ টুরিস্ট দুজন একটা কথা বারবার বলছিল একটা বড় ইটের টুকরো নাকি নিজে থেকেই হাওয়ায় ভেসে এসে শয়তান দুটোর মাথা ফাটিয়ে দিয়েছে। বলছিল এমন ভৌতিক কাণ্ড ওরা কোনোদিন দেখেনি। কিন্তু এমিলিয়া বা ওর সঙ্গের বাকি পুলিশরা এসব মানতে পারেনি। এমন হয় নাকি নিজে থেকে ইট হাওয়ায় ভেসে ভেসে এসে এভাবে কাউকে মারতে পারে? এমন ভুতুড়ে কাণ্ড হতেই পারে না। এমিলিয়ার সঙ্গে একজন পুলিশ বলেছিল যে এটা আর কিছুই নয়, ভ্রম মাত্র। ওই স্ট্রেসফুল অবস্থায় মানুষ নানা কিছু ভেবে নেয়। ওদের নিশ্চয়ই কেউ এসে সাহায্য করেছিল। কিন্তু কে এসেছিল? এমিলিয়া প্রশ্ন করেছিল। তার উত্তর দিতে পারেনি কেউ। আশপাশের সিসিটিভিতেও ওই ঝোপের আড়াল থেকে কাউকে বেরোতে দেখা যায়নি। এমিলিয়া জানে এই রহস্যের কোনোদিন সমাধান হবে না। আচমকা ম্যাও ম্যাও করে ডাকলো নেলসন। বাইরের ব্যালকনি স্লাইডিং দরজার সামনে ওর পোষা বিড়াল নেলসন বসে রয়েছে। 6 তলার উপর ফ্ল্যাট, তার সঙ্গে লাগোয়া এই ব্যালকনি। ঘর থেকে কাঁচের স্লাইডিং দরজা পেরিয়ে ওই ব্যালকনিতে যেতে হয়। কাঁচের ওই দরজার সামনেই ওর পোষা বিড়াল নেলসন বসে ডাকছে। এমিলিয়া মুখ তুলে তাকালো ওইদিকে, আর ঠিক তখনই কড়কড় করে বাজ পড়লো একটা। আর তার আলোয় এমিলিয়া এক ঝলক যেন দেখলো ওই ব্যালকনি থেকে একটা দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে ওর দিকে। এমিলিয়া স্তব্ধ হয়ে গেল। রিপন না? কিন্তু ও এখানে আসবে কি করে? রিপন তো নেই। তাহলেও ও যে স্পষ্ট দেখলো। এমিলিয়া এবার উঠে দ্রুত দরজা খুলে বাইরের ব্যালকনিতে এলো। তুমুল বৃষ্টি হচ্ছে। পাতাবাহার গাছের টবে সাজানো ব্যালকনি ভেসে যাচ্ছে জলে, কিন্তু এখানে কেউ নেই।
তবে যে ও স্পষ্ট দেখল সেই সুন্দর চোখ, শান্ত চাহনি, নরম মুখশ্রী। এমিলিয়া আকুল হয়ে এদিক ওদিক তাকালো, আর তখনই দেখলো জিনিসটা। আরে ওটা কি? এমিলিয়া ভিজতে ভিজতে এগিয়ে গেল। তারপর অবাক হয়ে দেখলো ব্যালকনির শেষ প্রান্তে মেঝে রাখা আছে একটা তোড়া, গন্ধরাজ ফুলের তোড়া। এখানে এলো কি করে এটা? এই ছতলার ওপরে কে এসে রেখে গেল এই ফুল? ও কাঁপা হাতে তোড়াটা তুলে নাকের কাছে ধরল। সেই আশ্চর্য সুন্দর গন্ধ। এমিলিয়া বুঝলো ফুলের গন্ধ যেমন পাল্টায় না, তেমন ভালোবাসাও জন্ম মৃত্যুর সীমানা পার করে আজীবন বেঁচে থাকে, পাল্টায় না। বজ্রবিদ্যুৎ বুকের মধ্যে নিয়ে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে রইল এমিলিয়া। প্যারিসে বৃষ্টি বেড়ে চলল। ব্যাস, আজ এইটুকুই। সত্যি প্রকৃত ভালোবাসা কোনোদিনই মরে যায় না। নশ্বর এই দেহ ছেড়ে চলে গেলেও তা অমর হয়ে থাকে অবিনশ্বর পৃথিবীতে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রিপশন নিয়ে আমার চ্যানেলকে উৎসাহিত করবেন সামনের দিকে এগিয়ে চলতে। আজ এইটুকুই। খুব তাড়াতাড়ি আবার নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব। টাটা।